নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নূতন বউ। শ্রাবণ মাস, আকাশ মেঘাচ্ছন্ন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। মাধব দত্ত মহাশয় তামাকু সেবন করিতে করিতে তিনজন নিষ্কর্মা পল্লী বৃদ্ধের সহিত গল্প করিতেছেন। হারান মুখুজ্জে, রাখাল মিত্র ও কেদার চক্রবর্তী। দত্ত মহাশয়ের বয়সও 50-এর উপর উঠিয়াছে। প্রভাতে উঠিয়া গঙ্গা স্নান সারিয়া আহ্নিক পূজা শেষ করিয়া কিঞ্চিত জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। বেলা তখন প্রায় 10 ঘটিকা। পিয়ন আসিয়া তাহার হস্তে 2খানি খামের চিঠি দিয়া গেল। একই হস্তাক্ষরে ঠিকানা লেখা, একখানি তাহার নিজের নামে, অপরটি তাহার মধ্যম কন্যা নির্মল কুমারীর নামে। হুঁকা হইতে কলিকাটি খুলিয়া হারান মুখুজ্জের হাতে দিয়া চোখে চশমা লাগাইয়া দত্ত মহাশয় নিজ নামের পত্রখানি পাঠ করিতে লাগিলেন। পড়িতে পড়িতে তাহার বদনমণ্ডল প্রফুল্ল হইল, উহাতে সন্তোষ ও প্রসন্নতার চিহ্ন ফুটিয়া উঠিল। পত্রপাঠ শেষ করিয়া দত্ত মহাশয় হাঁকিলেন, বামা ভৃত্য আসিলে তাহার হাতে কন্যার নামের পত্রখানি দিয়া বলিলেন, তোর মেজ দিদিমণিকে দিগে যা। হারান মুখুজ্জে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি হে দত্তজা? কলকাতা থেকে মেজ জামাই লিখেছেন, এই দেখো না, বলিয়া পত্রখানি মুখুজ্জের হস্তে দিলেন। পত্রখানির মর্মবাণী প্রতিবেশীগণের মধ্যে প্রচারিত হয়, ইহাই দত্ত মহাশয়ের অভিপ্রায়। তাহার একটু বিশেষ কারণও ছিল। দত্ত মহাশয় বড় মেয়েটির বিবাহ বেশ খরচপত্র করিয়া দিয়াছিলেন, কিন্তু জামাই তাদৃশ সুবিধাজনক হয় নাই। মেজ মেয়ে নির্মলার বিবাহ দিয়াছেন বলিতে গেলে এক কুড়াইয়া পাওয়া গোত্রহীন পাত্রের সহিত। সে পাত্রের বয়সও তখন 30 বৎসরের কম হইবে না। পিতামাতা জীবিত নাই, কলিকাতায় মাতুলালয়ে মানুষ হইয়াছিল। সে মামা মামিও পরলোকগত। ছেলেটি তখন কলিকাতায় মেশে থাকিয়া দালালি ব্যবসায়ে জীবিকার্জন করে। আয় অল্প, সুতরাং বিবাহ করিয়া বধূকে লইয়া যাইতে পারে নাই। আজ 5 বৎসর বিবাহ হইয়াছে, 4 বৎসর হইল একটি কন্যা জন্মিয়াছে, কিন্তু এ তাবৎকাল নির্মলা পিতৃগৃহেই রহিয়াছে। ইহাতে পাড়ার লোক দত্ত মহাশয়কে ছিছি করিত। জামাই প্রতি মাসে 2-3 বার করিয়া আসে, 2-1 দিন থাকিয়া আবার কলিকাতায় ফিরিয়া যায়। কিন্তু তাহাতে কি, লোকে বলে সস্তায় কিস্তি পাইয়া দত্ত মহাশয় চাল চুলাহীন এমন জামাই করিলেন যে মেয়েটা বাপের বাড়িতেই চিরস্থায়ী হইয়া রহিল। স্বামীর ঘর করা তাহার অদৃষ্টে ঘটিল না। নির্মলাও এই জন্য লজ্জিত। তাহার মা ইদানিং মাঝে মাঝে জামাইকে ইহা লইয়া একটু গঞ্জনা দিতেও আরম্ভ করিয়াছিলেন। জামাই লিখিয়াছেন, এতদিনে কর্মে তাহার একটু উন্নতি হইয়াছে, আয় বৃদ্ধি হইয়াছে, একটি ছোট বাড়িও স্থির করিয়াছেন। এখন শ্বশুর মহাশয়ের আদেশ পাইলে স্ত্রী কন্যাকে আসিয়া লইয়া যান। মুখোপাধ্যায় মহাশয় পত্রখানি পড়িতে আরম্ভ করিলে দত্ত মহাশয় বলিলেন, পড়ো না, হেঁকে হেঁকেই পড়ো। তাহার ইচ্ছা উপস্থিত অপর 2 জনেও পত্রখানি শ্রবণ করিয়া যথাসময়ে এই কথা পাড়ায় রটনা করুক। মুখোপাধ্যায় তখন পড়িতে লাগিলেন, কলিকাতা 9 শ্রাবণ 1332 সাল। সংখ্যাতীত প্রণাম পুরস্সর নিবেদন। অদ্য একটি শুভ সংবাদ আপনাকে দিবার জন্য এই পত্রখানি লিখিতেছি। আপনার শ্রীচরণাশীর্বাদে এতদিনে আমার একটু উন্নতি হইয়াছে। আমি একটি ভালো চাকরি জোগাড় করিতে পারিয়াছি।
পূর্বের দালালি ব্যবসা পরিত্যাগ করিয়া বিগত ইংরেজি 1 তারিখ হইতে নতুন কার্যে বহাল হইয়াছি। আমার বেতন আপাতত 150 টাকা হইয়াছে। সাহেব খুব অনুগ্রহ করিতেছেন এবং বলিয়াছেন যে কাজকর্ম ভালো হইলে বৎসরান্তে আমার বেতন বৃদ্ধি করিয়া দিবেন। এতদিনে অর্থের অভাববশত আমার স্ত্রী কন্যার ভরণ পোষণের কোনো ভারই আমি লইতে সমর্থ হই নাই। এজন্য আমি মহাশয়ের নিকট নিতান্ত লজ্জিত ছিলাম। এখন ঈশ্বরের কৃপায় কলিকাতার বাসা ভাড়া করিয়া স্ত্রী কন্যাকে কাছে আনিয়া রাখিতে সমর্থ হইয়াছি। মাসিক 50 টাকা ভাড়ায় শ্যামবাজারে একটি ক্ষুদ্র দ্বিতল গৃহ ঠিক করিয়াছি। এখন যদি মহাশয়ের অনুমতি হয় এবং পূজনীয়া শ্বশ্রুদেবী যদি আপত্তি না করেন, তবে একদিনের ছুটি লইয়া গিয়া নির্মলাকে লইয়া আসি। আগামী 17ই শ্রাবণ, ইংরেজি মাসের 1 তারিখ। ওই দিন আমি অফিসে বেতন পাইব। ইহার পর শ্রাবণ মাসের মধ্যে একটি শুভদিন যদি স্থির করিয়া দেন, তাহা হইলে ভালো হয়, কারণ ভাদ্র মাস পড়িয়া গেলে 1 মাস আবার অপেক্ষা করিতে হইবে। পূজনীয়া শ্বশ্রুমাতা ঠাকুরানীকে আমার 100 কোটি প্রণাম জানাইবেন এবং আপনিও জানিবেন। আমি ভালো আছি। আপনাদের আদেশের প্রতীক্ষায় রহিলাম। আমার পূর্ব ঠিকানাতে পত্র লিখিলেই আমি পত্র পাইব। ইতি সেবক শ্রী বসন্ত কুমার বসু। পাঠ শেষ করিয়া পত্রখানি দত্ত মহাশয়ের হস্তে ফেরত দিয়া মুখোপাধ্যায় বলিলেন, বেশ বেশ, ছোকরা বাহাদুর আছে। 150 টাকা মাইনের চাকরি বাগানো আজকালকার বাজারে কি সোজা কথা? রাখাল মিত্র বলিলেন, ছোকরা বেশ চালাক চতুর, সে তো আমরা বরাবর দেখেছি। কেদার চক্রবর্তী বলিলেন, আর বেশ বিনয়ী। চিঠিখানি কেমন বিনয় করে লিখেছে দেখো। আজকালকার ছেলেদের মতো উদ্ধত প্রকৃতি নয়। তারা হলে মনে করত নিজের লিগাল ওয়াইফকে নিয়ে আসবো, তার জন্য অত দয়া ভিক্ষা, অত কাকতি মিনতি কেন? মুখোপাধ্যায় বলিলেন, বিদ্যা দদাতি বিনয়ং, মুখ্য তো নয়, লেখাপড়া জানা ছোকরা, সৎবংশে জন্মও বোধ হয়, হবে না কেন? সুবিধা পাইয়া দত্ত মহাশয় বলিলেন, আহা, সেই জন্যেই তো কি ঘটনায় বিবাহ দিয়াছিলাম সবাই তো তোমরা জানো। গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নির্মলা ডুবে গিয়েছিল। বসন্ত নৌকায় যাচ্ছিল, তাই দেখে নৌকা থেকে লাফিয়ে পড়ে নির্মলাকে জল থেকে তোলে। খবর পেয়ে আমি ছুটে গেলাম, পালকি করে মেয়েকে বাড়ি নিয়ে এলাম। বসন্তকেও সঙ্গে নিয়ে এলাম। 3-4 দিন তাকে বাড়িতে রাখলাম, যেতে দিলাম না। দেখলাম ছেলেটি রূপে গুণে বিদ্যায় বংশে সব বিষয়েই ভালো, কেবলমাত্র দোষ গরিব। বলে দালালি করে, মেশে থাকে, সামান্য আয়। মা বাপ নেই, বাড়ি ঘর নেই, তাই এতদিন আইবুড়ো আছে। নইলে কুলিন কায়েথের ঘরের 30 বছরের ওরকম ছেলে কি আর অবিবাহিত থাকে? গিন্নিরা ছেলেটিকে বেশ পছন্দ হয়ে গেল। মেয়েও অরক্ষণীয় হয়ে উঠেছিল। আমি বললাম, বেশ তো, ও যখন নির্মলার জীবন দান করেছে, তখন নির্মলা ওরই প্রাপ্য। হলোই বা গরিব, চিরদিন কি কাহারও সমান যায়? আমার মেয়ের ভাগ্যে ধন থাকে, জামাই ধনী হবে। যদি না থাকে, আমি মস্ত জমিদারের ছেলে এনে বিয়ে দিলেও সে ছেলে বাপের বিষয় পেয়ে দুদিনে বরবাদ হয়ে গরিব হয়ে যেতে পারে। মুখোপাধ্যায় বলিলেন, আসল কথাই তাই, অদৃষ্টই মূল, ও ছাড়া আর পথ নেই, যতই তুমি হাঁকুপাঁকু করো না কেন। রাখাল মিত্র বলিলেন, কোন অফিসে চাকরি হয়েছে তা বাবাজি লেখেননি? কোনো গভর্নমেন্ট অফিস বোধ হয়। দত্ত মহাশয় বলিলেন, তা কি করে হবে? 35 বছর বয়সে কি কেউ গভর্নমেন্টের চাকরি পায়? কোনো
মার্চেন্ট টাপিসে টাপিসে হয়ে থাকবে বোধহয়। যা হোক, বাবাজি এলেই জানতে পারা যাবে। মুকুজ্জে ভায়া, ভালো দিন একটা স্থির করে দাও না, পাজিখানা নিয়ে আসি বলিয়া দত্ত মহাশয় উঠিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। গৃহিণী কন্যার প্রমুখাৎ সংবাদটা পূর্বেই জানিতে পারিয়াছেন। কর্তা বলিলেন, তাহলে একটা দিন ঠিক করে পাঠাই, কি বলো? মেয়েকে লইয়া যায় না বলিয়া গৃহিণী জামাতাকে কত গঞ্জনা দিয়াছেন সত্য, কিন্তু এখন কন্যার আসন্ন বিরহে তাহার মাতৃহৃদয় কাতর হইয়া উঠিল। বলিলেন, এই পুজো আসছে, 2 মাস পরে পাঠালে হতো না? কর্তা বলিলেন, এখন যাক না, কিছুদিন পরে তখন নিয়ে এলেই হবে, আমার কলঙ্ক ভঞ্জনটা হয়ে যাক। আচ্ছা, যা বহাল বোঝো তাই করো বলিয়া গৃহিণী পঞ্জিকা বাহির করিয়া দিলেন। মুখোপাধ্যায় মহাশয় 21শে শ্রাবণ শুভ দিন বলিয়া ধার্য করিলেন। দত্ত মহাশয় বিকালে তদানুসারে জামাতাকে পত্র লিখিয়া দিলেন। 2। আজ আকাশ মেঘাচ্ছন্ন, প্রায় সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। বৈঠকখানায় তক্তপোষের বিছানায় মাধব দত্ত মহাশয় বৈকালিক নিদ্রা উপভোগ করিতেছিলেন। এমন সময় দেওয়ালের ঘড়িতে ঠং ঠং করিয়া 4টা বাজিল। সেই শব্দে দত্ত মহাশয় নিদ্রাভঙ্গ করিলেন। চক্ষু খুলিয়া জানালা দিয়া চাহিয়া আকাশের অবস্থা দেখিয়া আরও খানিক ঘুমাইবার লোভে তিনি পাশ ফিরিয়া শুইলেন। কিন্তু হঠাৎ মনে পড়িয়া গেল, আজ মধ্যম জামাতা বাবাজি সন্ধ্যার ট্রেনে আসিয়া পৌঁছবেন, সুতরাং রাত্রি ভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করা আবশ্যক। সুতরাং তিনি উঠিয়া বসিয়া হাই তুলিয়া 3টি তুড়ি দিয়া হাঁকিলেন, রামা, তামাক দে। রামা ভৃত্য উঠানে বঁটি পাতিয়া খস খস শব্দে গরুর জন্য খড় কাটিতেছিল। উত্তর দিল, আগে যাই কর্তা। এই সময় দত্ত মহাশয়ের 4 বৎসর বয়স্কা দৈহিত্রী কমলা, নির্মলার কন্যা এটি, নাচিতে নাচিতে সেই কক্ষে প্রবেশ করিয়া বলিল, ও দাদু, এখনো ঘুমুচ্ছ? কখন উঠবে তুমি? বেলা যে গেল। দত্ত মহাশয় দৌহিত্রীকে নিকটে টানিয়া তাহার চিবুকে হাত দিয়া বলিলেন, হ্যাঁ রে শালি, আমি ঘুমুচ্ছি কি উঠেছি তা কি তুই দেখতে পাচ্ছিস নে? কমলা বলিল, তা তো দেখতে পাচ্ছি, কিন্তু দিদিমা যে বললে বৈঠকখানায় গিয়ে তোর দাদুকে বলগে, ও দাদু, এখনো ঘুমুচ্ছ? কখন উঠবে তুমি? তবে দিদিমাকে বলে গে যাই আমি যে তুমি উঠেছ। আচ্ছা বলবি, বস না একটু, আজকে আসবে জানিস? জানি বাবা, বাবা আসা অবধি তুই জেগে থাকতে পারবি? বালিকা আগ্রহ ভরে উত্তর দিল, থাকতেই হবে, বাবা যে আমার জন্য পুতুল নিয়ে আসবে, মাকে লিখেছে, আমি পুতুল দেখব না? রামা হুঁকা হাতে জ্বলন্ত কলিকায় ফুঁ দিতে দিতে প্রবেশ করিল। দত্ত মহাশয় হুঁকা লইয়া বলিলেন, ওরে রামা, তুই একবার চট করে গঙ্গার ঘাটে যা দেখি, আজ সারাদিন ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আজ খুব ইলিশ মাছ উঠবে। জেলেরা এতক্ষণ মাছের নৌকা ঘাটে লাগাচ্ছে। কেষ্টা কি মতিলাল কি রামধন, যে জেলের কাছে ভালো ইলিশ মাছ দেখবি একটা নিয়ে আসবি, বেশ বড় দেখে একটা, আর বেশ চ্যাটালো রকম, লম্বা সরুঙে মাছ আনিস নে, যেন তেমন ভালো সোয়াদ হয় না। জেলেকে বলিস যে আজ কর্তার জামাই আসবে, বেশ ভালো মাছ দেয় যেন, কাল সকালে এসে দাম নিয়ে যাবে। আর হ্যাঁ, বাজারে হরিশ ময়রার দোকানে অমনি বলে যা 1 সের কাঁচা গোল্লা চাই, বেশ বড় করে যেন মন্ডা বেঁধে রাখে। আসবার সময় 1 হাতে ইলিশ মাছ আর অন্য হাতে সন্দেশ নিয়ে আসবি, বেশ করে ওজন দেখে নিবি, বুঝলি? আজ্ঞে হ্যাঁ বলিয়া রামা প্রস্থান করিল। ইতিমধ্যে হারান মুকুজ্জে প্রবেশ করিয়া ব্রাহ্মণের হুকাটি সংগ্রহ করিয়া তক্তপোষের উপরে বসিয়া বলিলেন, আজ যেরকম ইলিশে গুঁড়ি বর্ষাচ্ছে, মাছ আজ ভালোই পাবে বোধ হয়। তা জামাই কখন এসে পৌঁছবেন?
সন্ধে 7টার গাড়িতে। কলকাতায় থাকেন, রেলের ইলিশের মুখে ন্যাজে দড়ি বেঁধে ধনু কাকার করে জেলে বেটারা যা বেচে তাই গঙ্গার ইলিশ বলে খান। আসল গঙ্গার ইলিশ যে কি বস্তু তা আজ বাবাজিকে দেখিয়ে দিই। মুখোপাধ্যায় কমলাকে আদর করিয়া বলিলেন, হ্যাঁ দিদি, তুই নাকি আমাদের ছেড়ে চলে যাবি? তোর দাদুকে দিদিমাকে ছেড়ে চলে যাবি? তোর মন কেমন করবে না? সেখানে গিয়ে থাকতে পারবি? বালিকা গর্ব ভরে বলিল, খুব পারবো। দত্ত মহাশয় হাসিয়া বলিলেন, শুনলে হে মুখুজ্জে? হ্যাঁ রে নেমো খারাম, এতদিন যে আমরা তোকে বুকে করে মানুষ করলাম, আমাদের ছেড়ে চলে যেতে তোর মনে একটু কষ্টও হবে না? বালিকা বুঝিল কথাটা ভুল ক্রমে সে বেফাঁস বলিয়া ফেলিয়াছে। বড় লজ্জা হইল। মাতামহের দিকে ফিরিয়া তাহার বুকের পাকা চুল টানিতে টানিতে বলিল, মনে কষ্ট হবে না? খুব হবে, কিন্তু বেশি দিন তো সেখানে থাকবো না দাদু, আবার শিগগির চলে আসব। তোমার জন্য খুব ভালো একটা পুতুল আনবো। কলকাতায় অনেক পুতুল পাওয়া যায়, হাজার হাজার লক্ষ লক্ষ 200-300। মুখোপাধ্যায় হাসিয়া কমলার গাল টিপিয়া বলিলেন, তাই নাকি? কলকাতায় আর কি পাওয়া যায় রে? কমলা উত্তর করিল, উফ, অনেক জিনিস। থিয়েটার পাওয়া যায়, চিড়িয়াখানা পাওয়া যায়, কালীঘাট পাওয়া যায়, আরও কত সব ভালো ভালো জিনিস মা বলছিল, আমার সব মনে নেই। এমন সময় ঝি বাহিরে আসিয়া দাঁড়াইল। খুকি, মা ডাকছে, দুধ খাবি চল। কর্তার দিকে চাহিয়া বলিল, গিন্নিমা আপনাকে একবার ডেকেছেন। চলো যাচ্ছি। বলিয়া দত্তমশাই উঠিয়া বলিলেন, সন্ধ্যার পর মুখুজ্জে আসছো তো? হ্যাঁ, আসবো বই কি, জামাই বাবাজির সঙ্গে দেখা করব। জামাই বাবাজি 7টার গাড়িতে এসে পৌঁছাবেন তো? তুমি কি নিচে যাবে স্টেশনে? না, যে জলকাদা, লণ্ঠন হাতে রামাকেই পাঠিয়ে দেব এখন। আচ্ছা, সন্ধ্যা আহ্নিক সেরে আমি তাহলে 8টার মধ্যেই আসব। বলিয়া মুখোপাধ্যায় বিদায় হইলেন। দত্তমশায়ও নাতনির হাত ধরিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। রাত্রি 8টার পর মুখোপাধ্যায় লাঠি ও লণ্ঠন হস্তে দত্তভবনে আসিয়া দেখিলেন বৈঠকখানা শূন্য। শুনিলেন জামাইবাবু আসিয়াছেন, এখন জলযোগ করিতেছেন। মুখোপাধ্যায় প্রতীক্ষায় রহিলেন। কিয়ৎক্ষণ পরে সজামাতা দত্ত মহাশয় প্রবেশ করিলেন। কি বাবা বসন্ত, ভালো আছো তো? বলিয়া মুখোপাধ্যায় সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলেন। আজ্ঞে হ্যাঁ, ভালো আছি কাকা, বলিয়া জামাতা মুখোপাধ্যায়কে প্রণাম করিলেন। সকলে বসিলে মুখোপাধ্যায় বলিলেন, তোমার ভালো চাকরি হয়েছে, তোমার শ্বশুরের কাছে শুনে বড়ই সুখী হলাম বাবাজি। সে দালালি ফালালি ছেড়ে দিয়েছ, ভালোই করেছ। তোমরা শিক্ষিত লোক, ওই সব উঞ্চবৃত্তি কি তোমাদের পোষায়? তা কোন অফিসে চাকরি হলো? আগে ইংলিশম্যান অফিসে। কিসের কারবার তাদের? ইংলিশম্যান খবরের কাগজ, সাহেবদের কাগজ, খুব প্রতিপত্তি, বড় কাগজ। বড় বড় ইংরেজ কর্মচারীরা, জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার সাহেবরা পর্যন্ত বেনামিতে তাতে প্রবন্ধ লেখেন। মুখোপাধ্যায় বলিলেন, বটে, মস্ত কাগজ তাহলে। অনেক সব বাঙালি সেখানে চাকরি করে বোধহয়। বিস্তর। কত মাইনে সব? তার কি ঠিক আছে? 30, 40, 50, 100, 200, যার যেমন পদ। মুখোপাধ্যায় বলিলেন, বটে, তোমার পদটি তাহলে বড়ই বলতে হবে। তুমি যদি আমার একটা উপকার করো বাবা। কি বলুন? আমার মেজ ছেলেটা, তাকে তুমি দেখেছ? গেল বছর ম্যাট্রিক ফেল করলো। কত করে বললাম, ওরে আর 1 বছর পর, ওরে আর 1 বছর পর, তা সে কিছুতেই শুনলে না। সেই অবধি বাড়িতেই বসে আছে। গাঁয়ের যত সব বওয়াটে ছেলের সঙ্গেই তার মেলামেশা। ফুলুট বাজায়, থিয়েটার করে, এই সব নিয়ে আছে।
তাকে যদি বাবা সাহেবকে বলে কয়ে তোমার অফিসে একটা ছোটোখাটো কাজে ঢুকিয়ে নিতে পারো, তবে গরিব ব্রাহ্মণের বড়ই উপকার করা হয় বলিয়া মুখোপাধ্যায় জামাতার হাত দুটি ধরিলেন। বসন্ত বিব্রত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা কাকা, অত করে আমায় বলতে হবে কেন? এখন তো আমাদের অফিসে কোনো কাজ খালি নেই, একটা খালিটালি হলেই আমি চেষ্টা করব বইকে। মুখোপাধ্যায় হাত ছাড়িয়া বলিলেন, তাই করো বাবা। দেখো, তোমার শ্বশুরের সঙ্গে ছেলেবেলা থেকে আমার বন্ধুত্ব, একসঙ্গে পাঠশালায় গিয়েছি, সেই সময় থেকে আমরা দুজনে হরিহর আত্মা বললেই হয়। তোমার উপর তোমার শ্বশুরের যদি কোনো দাবি থাকে, আমারও তবে সেই দাবিই আছে যেন। বসন্ত বলিল, আগে হ্যাঁ, সে তো ঠিক। তাহার পর অন্যান্য কথাবার্তা চলিতে লাগিল। কোথায় বাড়ি ভাড়া লইয়াছে, কিরূপ বাড়ি, অফিস হইতে কত দূর ইত্যাদি। ক্রমে রাত্রি অধিক হয় দেখিয়া মুখোপাধ্যায় বিদায় গ্রহণ করিলেন। বসন্তকে তাহার শ্বশ্রু ঠাকুরানী বাড়ির ভিতরে ডাকাইয়া পাঠাইলেন। পরদিন বসন্ত উঠিয়া মুখ হাত ধুইয়া চা পান করিতেছিল, এমন সময় তাহার শাশুড়ি ঠাকুরানী আসিয়া আধ ঘোমটা দিয়া নিকটে দাঁড়াইয়া বলিলেন, হ্যাঁ বাবা, নির্মলের কাছে একটা কথা শুনে আমার বড় ভাবনা হচ্ছে। কি কথা মা? তোমার অফিস নাকি রাত্রিরে? হ্যাঁ মা, তাই বটে। সকালবেলা আমাদের খবরের কাগজ বেরোয় কিনা, তাই রাত 9টা থেকে 10টার সময় আমায় অফিসে যেতে হয়, সারা রাত সেখানে থাকতে হয়, আবার দিনের বেলা 2-4 ঘন্টার জন্য গিয়ে একটু দেখাশোনা করে আসতে হয়। তবেই তো বড়ই যে ভাবনার কথা হলো বাবা। তুমি নাকি নির্মলকে বলেছ যে দিন রাত থাকবার জন্য একটা ঝি ঠিক করে রেখেছি, সেই তোমায় রাত্রে আগলাবে। তোমার ভয় কি? কিন্তু নির্মলা যে মোটেই সাহস পাচ্ছে না বাবা। বিদেশ বিভুঁই, তাই ছেলে মানুষ, সারা রাত বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে না, অসুখ বিসুখ আছে, দায় বিপদ আছে, অফিস থেকে তোমায় যদি ডেকে আনতে হয় তো কে যাবে বলো দেখি? নির্মলা তো ভেবে সারা হচ্ছে, কর্তাও শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বসন্ত বলিল, সেজন্য কোনো ভাবনা নেই মা। আমি যে বাড়িটা নিয়েছি সেটা একটা বড় বাড়ির আধখানা অংশ। এক অংশে বাড়িওয়ালা সপরিবারে বাস করেন, এক অংশ ভাড়া দিয়েছেন। অবশ্য 2 অংশই আলাদা আলাদা, সদর দরজা, কল, পায়খানা সবই আছে। 2 বাড়ির একতলা দোতলার মাঝে দরজা জানলা আছে, সেই দরজা খুললেই 2 বাড়ির মেয়েরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে। বাড়িওয়ালা বাবুটি প্রবীণ, তিনি ভদ্রলোক। তিনি আমায় বলেছেন, কোনো ভাবনা নেই তোমার, আমরা রয়েছি, দেখব শুনব যখন যা দরকার। সেই সময় দত্ত মহাশয় আসিয়া সেখানে দাঁড়াইলেন। বললেন, বাবা বসন্ত, এক কাজ করো তুমি, দিন রাত্রি ঝি রেখেছ, বেশ, সেও থাক, বামাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। বামা নির্মলাকে কোলে পিঠে মানুষ করেছে, বাড়িতেও থাকবে, নির্মলার কোনো ভয় থাকবে না, আমরাও নিশ্চিন্ত থাকতে পারবো। বসন্ত বলিল, বামাকে নিয়ে যেতে বলছেন? তাহলে দত্ত মহাশয় বুঝিলেন বামাকে লইয়া যাইতে জামাতার তেমন ইচ্ছা নাই। বলিলেন, তুমি কেন দমনা করছো তা আমি বুঝতে পারছি। এখন তোমার বেতন অল্প, তাই কলকাতার খরচ পেরে উঠবে কিনা তাই ভাবছ। বামাকে কেবল দুটি দুটি খেতে দিও, ও যেমন এখান থেকে মাইনে পায় তেমনই পাবে। আর দুমত করো না বাবা, ওকে নিয়ে যাও, ওর দ্বারা তোমার অনেক উপকার হবে। বসন্ত বলল, আগে আপনি যখন আদেশ করছেন তখন ওকে নিয়েই যাব। বেলা 2টার পর বসন্ত যাত্রা করিল। 3টার সময় ট্রেন। দত্ত মহাশয় স্টেশনে গিয়া কন্যা জামাতাকে গাড়িতে তুলিয়া দিলেন। হারান মুখুজ্জেও সঙ্গে গিয়াছিলেন। ট্রেন ছাড়িবার সময় বসন্তকে তিনি গতদিনের আবেদনের কথাটি স্মরণ করাইয়া দিলেন। নির্মলা কলিকাতার বাসায় প্রবেশ করিয়া দেখিল বাড়িখানা ছোট হইলেও সুন্দর, সুসজ্জিত। দ্বিতলে 2খানি মাত্র ঘর, কিন্তু ঘরগুলি বেশ বড় বড়। দেয়ালগুলি সুন্দর পেন্টিং করা, মেঝেগুলিতে চকচকে সাদা কালো মার্বেল পাথরের টালি বসানো, ধপধপে নেটের মশারিযুক্ত 2খানি পালঙ্ক পাশাপাশি রক্ষিত। ভালো ভালো চেয়ার টেবিল রহিয়াছে। দেওয়ালে মানুষ সমান 2খানা বড় বড় বেলোয়ারি আরশি টাঙানো। উভয় কক্ষেই বিদ্যুৎ বাতি জ্বলিতেছে। জানালা দরজাগুলিতে চিকনের কার্টেন দেওয়া।
একতলার ঘরগুলিও বেশ সুপরিসর, আলো বাতাস যথেষ্ট। সুন্দর একটি স্নানের ঘর, তার শুধু মেঝেতে নহে আধখানা দেওয়াল পর্যন্ত মার্বেল টালি বসানো। কলিকাতাবাসী ওয়াকিবহাল কেহ এই বাড়িখানা দেখিলে বলিতে পারিত, পাগল নাকি, এই বাড়ির ভাড়া মাত্র 50 টাকা। কিন্তু নির্মলা বা বামার নিকট এই অসঙ্গতি ধরা পড়িল না। তবে আসবাবগুলি দেখিয়া নির্মলা বলিল, হ্যাঁ গা, এই সব তুমি কিনেছ? এ তো সব অনেক দামি দামি জিনিস। বসন্ত হাসিয়া বলিল, এইসব একটাও আমার নয়, আমি এত টাকা কোথায় পাব? তবে এসব কার, বাড়িওয়ালার? না, আমাদের অফিসের বড় সাহেব সেদিন বিলেতে গেলেন কিনা, 1 বছরের ছুটি নিয়েছেন তিনি। আমাকে বললেন, বসন্ত, আমার আসবাবপত্রগুলো রাখবার জন্য কেন মিছিমিছি একটা বাড়ির ভাড়া 1 বছর ধরে গুনব? তার চেয়ে আসবাব কতক ছোট সাহেব রাখুন, কতক তুমি রাখো, আমি এসে আবার নেব। বেশ যত্ন করে রেখো যেন নষ্ট না হয়। আমি দেখলাম আমার কিছু আসবাব তো কিনতেই হবে, একেবারে তো সব পারবো না, মাসে মাসে একটা দুটো করে কিনতে হবে। আপাতত এগুলোতে কাজ চালাই, তারপর সাহেব এলে তখন নিজের জিনিস কেনা যাবে। সাহেবের বাড়ি থেকে এইগুলো নিয়ে আসতে মুটে ভাড়াই গেল 17 টাকা, অবশ্য সাহেবই দিলেন। সরলা বালিকা গালে হাত দিয়া বলিল, ও বাবা, মুটের ভাড়া 17 টাকা? আর এত বিদ্যুৎ, পাখা, এগুলো এগুলো সব সাহেবের জিনিস। সে রাত্রি বসন্ত বাড়িতেই রহিল। বলিল, 2 দিনের ছুটি নিয়েছিলাম কি না, কাল খাওয়া দাওয়ার পর দিনের বেলা একবার বেরোতে হবে, তারপর আবার রাত্রে যেতে হবে। সপ্তাহ পরে একদিন নির্মলা তাহার স্বামীকে বলিল, হ্যাঁ গা, এ বাড়ির ভাড়া নাকি শুনলাম 100 টাকা, তুমি যে বলেছিলে 50 টাকা। বসন্ত বলিল, কে বললে তোমায়? বাড়িওয়ালা বাবুর মেয়ে সুহাসের সঙ্গে আমার ভাব হয়েছে কিনা, তুমি যখন দুপুরবেলা কাজে বেরিয়ে যাও তখন আসে, আমায় লুডো খেলতে শিখিয়েছে, আমরা লুডো খেলি। আজ আমাকে সুহাস জিজ্ঞাসা করলে, তোমার স্বামীর মাইনে কত ভাই? আমি বললাম 150 টাকা। সে বললে, কখনো নয়, তোমার স্বামীর মাইনে নিশ্চয় বেশি। যার 150 টাকা মাইনে সে কি কখনো মাসে 100 টাকা দিয়ে বাড়ি ভাড়া নিতে পারে? বসন্ত হাসিয়া হাসিয়া বলিল, ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি এই বাড়ি যখন ভাড়া নিই তখন বাড়িওয়ালা আমাকে বলেছিল, অনেক খরচপত্র করে বাড়ি তৈরি করেছি, এ বাড়ির 100 টাকা ভাড়াই আমি ধার্য রেখেছিলাম। কিন্তু 100 টাকা দিয়ে কেউ বাড়ি ভাড়া নিতে চায় না, তাই আপনাকে 50 টাকায় দিচ্ছি। কাউকে বলবেন না, কেউ যদি জিজ্ঞাসা করে তো বলবেন 100 টাকা ভাড়া। কেননা আপনি যদি অন্য বাড়িতে উঠে যান তখন কেউ আর 50 টাকার বেশি দিতে চাইবে না। মেয়েদের পেটে তো কথা থাকে না, তাই বোধ হয় বাড়ি ভাড়ার কথাটা আর ভেঙে বলেননি। নির্মলা বলিল, ও, এতক্ষণে বুঝতে পারলাম। বসন্ত বলিল, ফের যদি এ কথা ওঠে তাহলে তুমি বলো, হ্যাঁ 100 টাকাই ভাড়া। তবে ওকে তো সব টাকা পকেট থেকে দিতে হয় না, অর্ধেক বাড়ি ভাড়া অফিস থেকে পান। আচ্ছা, তাই বলবো। প্রাতে বসন্ত যখন আসে তখন বেলা 9টা, আসিয়া স্নানাহার করে, তারপর একটু বিশ্রাম করিয়া আবার বাহির হইয়া যায়। কোনোদিন বৈকাল 5টায়, কোনোদিন 6টায় ফিরিয়া আসে, আবার রাত্রি 9টা কিংবা 10টার সময় বাহির হইয়া যায়। প্রথম দিনই সে নির্মলাকে বলিয়াছিল, রাত্রে আমার জন্য খাবার করো না, অফিসে গিয়ে খাই কি না, রাত্রিতে যারা কাজ করে অফিসেই রোজ তাদের জন্য খানা তৈরি হয়, অফিসেই সেই খরচ দেয়। সুতরাং নির্মলা একবেলা রাঁধিয়া 2 বেলা খায়। দুর্গা ঝি বামার স্বজাতীয়, সে নিজের জন্য এবং বামার জন্য রন্ধন করে, সেও একবেলা রাঁধে। সুতরাং সন্ধেবেলা বাড়িতে উনান জ্বলে না। বসন্ত বামাকে বাজার চিনাইয়া দিয়াছে, বাজার হাট সেই করে। দুর্গাছি গোয়ালা বাড়িতে গিয়া দাঁড়াইয়া থাকিয়া খাঁটি দুধ দোয়াইয়া আনে। একদিন বামা বলিল, জামাইবাবু, আপনার অফিসটি তো আমাকে চিনিয়ে দিলেন না, যদি হঠাৎ কোনো দরকার পড়ে। বসন্ত বলিল, আরও দিন কতক যাক, নিয়ে যাব একদিন তোকে সঙ্গে করে। কলকাতার পথঘাট আগে তো তোর অভ্যাস হোক,
নইলে শেষে কি মোটর চাপা পড়ে বুড়ো বয়সে প্রাণটা খোয়াবি? একদিন সন্ধ্যার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা হাসিতে হাসিতে বলিল, ওগো, আজ সুহাস আমায় একটা ভারী মজার কথা বলেছে। বসন্ত জিজ্ঞেস করিল, কি কথা? ও বললে কি জানো? বললে তোমার স্বামী রোজ রাত্রে বাড়ি থাকেন না, বাড়িতে খান না, রাত 9টা-10টার সময় চলে যান, আবার পরদিন সেই বেলা 9টায় আসেন। কেন বলো দেখি? আমি বললাম, কি করবেন ভাই, ছাপাখানার চাকরি, সারা রাত খবরের কাগজ ছাপেন, সকালবেলা কাগজ বেরোয়, বাড়িতে কার থাকতে পারেন না সেই কারণেই। সে বলিলেন, তুমি ভাই সরল মানুষ, আমার স্বামী যদি ওই কথা বলিতেন আমি কিন্তু বিশ্বাস করতাম না। আমি মনে করতাম আমায় বুঝিয়ে ওই রকম বোকা বুঝিয়ে। এই পর্যন্ত বলিয়া নির্মলা থামিল। বসন্ত জিজ্ঞাসা করিল, বোকা বুঝিয়ে কি? নির্মলা বলিল, যাও, আমি বলবো না, সে ছাই কথা। বসন্ত হাসিয়া বলিল, তোমার সখী এই কথা বললে যে আমি হলে মনে করতাম যে আমাকে বোকা বুঝিয়ে হয়তো আমার স্বামী কোনো কুস্থানে গিয়ে রাত কাটান। নির্মলা হাসিতে হাসিতে বলিল, হ্যাঁ তাই, তবে এমন রূঢ়ভাবে বলেনি, বলেছিল অন্য কোথাও হাওয়া খেতে চান। প্রথমে তো আমি হাওয়া খাওয়া মানেই বুঝতে পারিনি, শেষে সে বললে, তুমি কিন্তু ইশারাতেই বুঝতে পেরেছ। উফ, তোমার খুব বুদ্ধি কিন্তু। বসন্ত হাসিতে লাগিল, বলিল, সুহাস আর কতদিন বাপের বাড়ি থাকবে? পুজো পর্যন্ত। পুজোর সময় ওর বর আসবে, পুজোর পর ওকে নিয়ে আবার পশ্চিমে চলে যাবে। ইহার কয়েকদিন পরে একদিন বসন্ত আসিয়া বলিল, হ্যাঁ গা, তুমি ভ্রান্তিবিলাস পড়েছ? হ্যাঁ পড়েছি, তুমিই তো সেই বই কিনে বাপের বাড়িতে আমায় দিয়ে এসেছিলে। কেন? বসন্ত বলিল, আচ্ছা, কাল বেলা 2টোর সময় আমি কোথায় ছিলাম? কেন, তুমি এইখানে শুয়ে ঘুমোচ্ছিলে। কাল সারা রাত আমি একবারও বেরিয়েছিলাম বাড়ি থেকে? না, সেই রাত 9টার সময় তো অফিসে গেলে। এ কথা কেন জিজ্ঞাসা করছো গা? একটা ভারী মজা হয়েছে। আজ দুপুরের পর আমি অফিসে গেলে একজন আমায় বললে, কাল বেলা 2টোর সময় মোটরে চড়ে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বললাম, কই, আমি তো কোথাও যাইনি, আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম। সে বললে, বিলক্ষণ, আপনি একখানা হলদে রঙের মোটরে চড়ে হ্যারিসন রোড দিয়ে যাচ্ছিলেন, একজন বুড়ো মতো লোক আপনার পাশে বসেছিল, আর আপনি বলছেন আমি যাইনি। আমি বললাম, নিশ্চয়ই আমি নয়, তাহলে আমার মতো চেহারার অন্য কাউকে আপনি দেখেছেন। সে কথা কিছুতেই আমার বিশ্বাস হয় না। বললে, না, নিশ্চয়ই আপনি, ঠিক আপনার চেহারা, এই রকম পাঞ্জাবি গায়ে, চাদরে এই রকম খুলে গায়ে জড়ানো, আপনি ভিন্ন অন্য কেউ হতেই পারে না। ঠিক ভ্রান্তিবিলাস নয়? নির্মলা বলিল, হ্যাঁ তাই তো, ভারী আশ্চর্য তো। কয়েকদিন পরে নির্মলা একদিন সন্ধ্যাবেলা স্বামীকে বলিল, হ্যাঁ গা, তুমি অফিস থেকে অন্য কোথাও গিয়েছিলে কি? বসন্ত বলিল, না, কেন বলো দেখি। সুহাসের মুখে শুনলাম আজ তার বাবা দেখেছেন একখানা হলদে মোটরে চড়ে তুমি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছ। বসন্ত কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বলিল, তাই তো, ভারী মুশকিল হলো যে, নিশ্চয়ই সেই লোকটা। আচ্ছা, আমি বাড়ি না থাকার সময় সেই লোকটা এসে তোমায় যদি ডাকে, তুমি তো তাহলে স্বচ্ছন্দে তার কাছে চলে যাবে। নির্মলা শিহরিয়া উঠিয়া বলিল, রক্ষে করো। বসন্ত বলিল, কেন, মন্দ কি? গরিব স্বামীর পরিবর্তে ধনী স্বামী পাবে, মস্ত মোটরে চড়ে বেড়াতে যাবে, আমি বেচারি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবো। নির্মলা বলিল, ফের যদি ওইসব অকথা কুকথা আমায় বলবে, তাহলে তোমার সঙ্গে আমি আর কথাই কইব না। দেখিতে দেখিতে আশ্বিন মাস আসিয়া পড়িল। সুহাসিনীর স্বামী পশ্চিম হইতে আসিলেন। তিনি বসন্তের সমবয়সী। দুইজনে আলাপ পরিচয় হইল। সপ্তমী পূজার দিন বেলা 5টার সময় বসন্ত বলিল, আজ আমি এখনই বেরোচ্ছি, অফিসের কাজ বড় বেশি পড়েছে, আজ আর সন্ধ্যাবেলা আমি আসবো না, কাল একেবারে বেলা 9টার সময় আসব। নির্মলা বলিল, ভেলা চাকরি হয়েছে বাপু, পুজোর দিন তিনও কি ছুটি নেই? বসন্ত বলিল, ছুটি চলে যাক, কাজের আরো বেশি ভিড়,
রেল, পোস্ট অফিসে, খবরের কাগজের অফিসে আর যারা থিয়েটারে চাকরি করে তাদের পালা পার্বণে ছুটি নেই, বরং কাজ চতুর্গুণ বেড়ে যায়। স্বামী চলিয়া গেলে নির্মলা সুহাসিনীর নিকটে দুর্গাকে পাঠাইয়া একখানা উপন্যাস আনাইয়া তাহাই পড়িতে বসিল। অন্যদিন সন্ধ্যাবেলা সে গা ধোয়, বস্ত্র পরিবর্তন করে। আজ আর সেসব কিছু করার চার হইল না। 6টার সময় সুহাসিনী আসিয়া বলিল, তোমার ঝির কাছে শুনলুম দাদাবাবু নাকি আজকে আর আসবেন না। হ্যাঁ, সে তো সেই 5টার সময় বেরিয়ে গেছে। এক কাজ করবে ভাই। কি? আমরা থিয়েটারে যাচ্ছি, আর আমার মার জন্য উনি একটা বক্স নিয়েছেন। মা আর আমি বক্সেই বসবো। মা প্রথমে থিয়েটারে যাবেন বলে খুব উৎসাহিত হয়েছিলেন, কিন্তু এখন আর যেতে চাচ্ছেন না। তুমি খুকিকে নিয়ে চলো না ভাই আমার সঙ্গে। নির্মলা বহি বন্ধ করিয়া বলিল, যাব, কিন্তু ওকে তো বলা হয়নি। তার জন্য আর কি হয়েছে? তোমার উনি কোথায় বসবেন? উনি কখনো বক্সে বসেন না, বলেন মেয়েদের সঙ্গে বসতে আমার লজ্জা করে। চলো চলো, কাপড় চোপড় ছেড়ে নাও, খুকিকে দুধ টুধ খাওয়াও। ঠিক 7টার সময় বেরোতে হবে। কি বই হবে? কৃষ্ণকান্তের উইল। ও, সেই ভ্রমর, রোহিণী। হ্যাঁ, যেতে তো ইচ্ছে করছে খুবই। বামাকেও নিয়ে চলো। তুমি আর আমি একখানা গাড়িতে যাব, আর বামা কোচ বাক্সে যাবে, উনি যাবেন ট্রামে। আচ্ছা, বামাকে জিজ্ঞাসা করি। বলিয়া নির্মলা তাহাকে ডাকিয়া কহিল, বামা, তোদের জামাইবাবুকে জিজ্ঞাসা করা হয়নি? এভাবে গেলে তিনি কি রাগ করবেন বলতো? বামা বলিল, রাগ করবেন কেন? কোনো অমন্দ কাজ তো করা হচ্ছে না। সুতরাং নির্মলা থিয়েটারে যাইবার নিমন্ত্রণ গ্রহণ করিয়া নিজ প্রসাধনে নিযুক্ত হইল। নির্মলা ও সুহাসিনী যখন তাহাদের নির্দিষ্ট বক্সে প্রবেশ করিল, তখন অভিনয় আরম্ভ হইয়া গিয়াছে। দুইজনে বসিয়া নিবিষ্ট চিত্তে অভিনয় দেখিতে লাগিল। প্রথম অঙ্ক সমাপ্ত হইলে আলো জ্বলিয়া উঠিল। সোডা, লেমনেড, পান, সিগারেটওয়ালারা মহা কোলাহল বাঁধাইয়া তুলিল। নির্মল, সুহাসিনী ও অন্যান্য বক্সের অধিকারিণী মহিলাগণের বসনভূষণের পরিপাট্য দেখিতে লাগিল। কোনো কোনো বক্সে মহিলাগণের সঙ্গে দু একটি পুরুষও বসিয়া আছে। তারপর তাহার নিম্নে দৃষ্টিপাত করিল। সুহাসিনী হঠাৎ বলিয়া উঠিল, হ্যাঁ ভাই, ওই খুকির বাবা নয়? নির্মলা বলিল, কোথায়? ওই যে একেবারে সামনের সিটে, গদিয়া আটা বেঞ্চির মাঝখানে। নির্মলা সেই লোকটির পানে নিরীক্ষণ করিয়া বলিল, হ্যাঁ ভাই, তিনিই তো। তা এখানে তিনি এলেন কি করে? বলে গেলেন যে সন্ধে থেকে অফিসে খুব কাজ। সুহাস বলিল, তা কিছু আশ্চর্য নয়। খবরের কাগজওয়ালাদের আবার থিয়েটারের অভিনয়ের সমালোচনা লিখতে হয় কি না? নইলে তারা বিজ্ঞাপন দেবে কেন? ওর অফিস থেকে আর কাউকে না পেয়ে আজ ওকেই পাঠিয়েছেন বোধহয়। নির্মলা যেন সান্ত্বনা পাইয়া বলিল, তা হতে পারে বটে। খুকি এই সময় বায়না ধরিল, মা, আমি বাবার কাছে যাব, এখান থেকে আমি ভালো দেখতে পাচ্ছি নে, আমি বাবার কাছে বসবো। নির্মলা বলিল, কি করে যাবি? কোথা দিয়ে যেতে হয় তা কি তুই জানিস? শেষে হারিয়ে যাস যদি? উনি যদি আমাদের দেখতে পায় তাহলে নিশ্চয়ই এখানে আসবেন, তখন তুই সঙ্গে যাস। চোখাচোখি হইবার আশায় নির্মলা এক দৃষ্টি সেই দিকে তাকাইয়া রহিল, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি উপরে চাহিল না। ক্রমে কনসার্ট থামিল, আলো নিভিল, দ্বিতীয় অঙ্ক আরম্ভ হইল। দ্বিতীয় অঙ্ক শেষে আলো জ্বলিলে দেখা গেল নিম্নের সে আসন শূন্য, সেখানে কেহই নাই। ক্ষণকাল পরে নির্মলা দেখিল তাহার সম্মুখে বিপরীত দিকের বক্সে তাহার স্বামী প্রবেশ করিয়া দুইটি মহিলার সহিত কথা কইতেছেন। উভয়ই যুবতী, একজন স্থূলাঙ্গী, একজন কৃষ্ণকায়া। দুইজনের মাঝখানে একটি 7-8 বৎসরের বালক বসিয়া আছে। দেখিয়া নির্মলা খুব বিস্মিত হইল। সুহাসিনী মুখ টিপিয়া হাসিল। খুকি বলিল, ওই মা, বাবা ওইখানে এসেছে, আমি বাবার কাছে যাই। নির্মলা বলিল, যা, গিয়ে ডেকে নিয়ে আয়। বালিকা চলিয়া গেল। নির্মলা সুহাসিনীকে জিজ্ঞাসা করিল, কে ভাই ওরা? উনি ওদের সঙ্গে কথা করছেন কেন? সুহাস বলিল, তা আর বুঝতে পারলে না নেকুকুমার? ওদের দুটির মধ্যে একটি তোমার উপসতীন, ওরই অফিসে তো রোজ রাত্রিরে তোমার স্বামী চাকরি করতে যান। নির্মলা স্তম্ভিত হইয়া রহিল।
এক দৃষ্টে সেই বক্সের পানে চাহিয়া রহিল। তাহার যেন কান্না আসিতে লাগিল। অর্ধ মিনিট পরেই দেখিল স্বামী সেই বক্স হইতে বাহির হইয়া অদৃশ্য হইলেন। একটু পরেই খুকি ফিরিয়া আসিল। তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতেছে। নির্মলা ব্যস্তভাবে তাহাকে কোলের কাছে টানিয়া জিজ্ঞাসা করিল, কি খুকি, কি হয়েছে? খুকি ফোঁপাইতে ফোঁপাইতে বলিল, মা, বাবা বললে আমি তোর বাবা নই। বললে আমি তো তোকে চিনি না বাছা, কার মেয়ে তুই, কোথায় থাকিস? বলিয়া সে অভিমানে কাঁদিতে লাগিল। নির্মলা বলিল, ও মা, সর্বরক্ষে, ছি ছি, রাম রাম, কাকে আমার স্বামী বলে মনে করেছিলাম। না রে খুকি, ও তিনি নন, ঠিক তার মতো দেখতে আর একজন। তুই তার বুকের কলজে, তোকে কি কখনো তিনি বলতে পারেন আমি তোর বাবা নই? সুহাস বলিল, তুমি কি বলছো ভাই, আমি বুঝতে পারছি না। নির্মলা বলিল, কেন দিদি, তোমাকে আমি বলিনি? ও বলিনি বোধ হয়। সেদিন যে তুমি আমায় বলছিলে একখানা হলদে রঙের মোটর গাড়িতে উনি হাওড়া স্টেশনে যাচ্ছেন, তোমার বাবা দেখে এসেছেন, সে উনি নন। ঠিক ওর চেহারায় এই কলকাতায় আর একজন আছেন, সে একখানা হলদে রঙের মোটর চড়ে বেড়ায়। ওর কত বন্ধু কত সময় তাকে দেখে উনি মনে করেছেন, উনি সে কথা আমায় বলেছেন। সুহাস বলিল, বলো কি, এ যে খুবই আশ্চর্য। এই সময় থিয়েটারের ঝিকে সেইখান দিয়া যাইতে দেখিয়া নির্মলা তাহাকে ডাকিয়া বলিল, ওঝি, তুমি একবার গিয়ে দেখে এসো তো বাছা, একখানা বাড়ির মোটর গাড়ি হলদে রঙের দাঁড়িয়ে আছে কিনা, যদি থাকে তো জিজ্ঞাসা করো কার গাড়ি। আচ্ছা বলিয়া ঝি চলিয়া গেল। কিছুক্ষণ পরে আসিয়া বলিল, হলদে রঙের মোটর গাড়ি দাঁড়িয়ে আছে, বললে ভবানীপুরে হেমন্ত বাবুর গাড়ি। নির্মলা সহাস্যে সুহাসিনীর প্রতি চাহিয়া বলিলেন, শুনলে তো? কনসার্ট থামিল, আলো নিভিল, তৃতীয় অঙ্ক আরম্ভ হইল। পরদিন বেলা 9টার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, কাল তুমি থিয়েটারে গিয়েছিলে? বসন্ত সবিস্ময়ে বলিল, থিয়েটার? তুমি কি স্বপ্ন দেখছো নাকি? সেই কাল সন্ধে থেকে সকাল 7টা পর্যন্ত মাথার ঘাম মোছবার অবকাশ পাইনি, আমি যাব থিয়েটার দেখতে? তুমি তো বেশ। নির্মলা তখন গত রাত্রির সমস্ত ঘটনা খুলিয়া বলিল। সুহাস প্রথমে কি সন্দেহ করিয়াছিল তাহা এবং ঝি পাঠাইয়া খবর লইবার কথাও বলিল। শুনিয়া বসন্ত বলিল, তুমিও তাহলে তাকে দেখেছ? কি সর্বনাশ! সে যদি এসে বলতো চলো বাড়ি যাই, তুমি তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যেতে। নির্মলা বলিল, বকো না বাপু, রোজ রোজ এক ঠাট্টা কি ভালো লাগে? দূর থেকে দেখেছি বলেই আমার ভুল হয়েছিল, কাছে এসে ডাকলে কি আর আমার ভুল হতো? বসন্ত হাসিয়া বলিল, আমার নিজের মেয়েই যখন চিনতে না পেরে তাকে বাবা বললে, আমার শ্বশুরের মেয়ে কি তফাৎ বুঝতে পারত? নির্মলা বলিল, যা হবার হয়ে গেছে, আর কখনো আমি তোমার সঙ্গে ছাড়া এক পাও বাইরে যাব না। পূজা আনতে সুহাসিনী তার স্বামীর সঙ্গে পশ্চিমে চলিয়া গেল। এই নির্বান্ধব পুরীতে নির্মলা একটি সমবয়সী সহৃদয়া সখী পাইয়াছিল, তাহার অভাবে নির্মলার বড়ই কষ্ট হইতে লাগিল। কার্তিক মাসের মাঝামাঝি নির্মলার আর এক বিপদ উপস্থিত হইল। সন্ধ্যার পর যথারীতি বসন্ত অফিসে চলিয়া গেল, কিন্তু তার পরদিন নির্দিষ্ট সময়ে সে ফিরিয়া আসিল না। 10টা বাজিল, 11টা বাজিল, তথাপি স্বামী না আসায় নির্মলা বড়ই উৎকণ্ঠিত হইয়া পড়িল। বামাকে ডাকিয়া কহিল, বামা, তুমি একবার অফিসে গিয়ে খবর নিয়ে এসো না, কি হলো, কেন এলেন না? কিছুই তো বুঝতে পারছি না। বামা বলিল, কতদিন বলেছি, আমাকে কি জামাইবাবু তার অফিস চিনিয়ে দিয়েছেন যে যাব? নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, তাহলে কি হবে বামা? বাড়িওয়ালা বাবুকে বলিগে, তিনি বোধহয় সে অফিস চেনেন, তাকে সঙ্গে করে নিয়ে যাই, তুমি শীঘ্র যাও। নির্মলা উৎকণ্ঠিতভাবে বামার আগমন প্রতীক্ষা করিতে লাগিল। হঠাৎ মাঝের দরজা খুলিয়া বাড়িওয়ালাবাবুর স্ত্রী আসিয়া বলিল, হ্যাঁ গো বাছা, বামা বলছে আজ ছেলে নাকি বাড়ি আসেননি। হ্যাঁ মা, আমি বড় ভাবনায় পড়েছি। কি হবে মা? ভয় কি, হয়তো কোথাও কোনো কাজে আটকে পড়েছেন। তিনি বললেন, মেয়েকে জিজ্ঞাসা করে এসো জামাই কোন অফিসে চাকরি করেন।
তাহলে উনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসবেন। নির্মলা সরোদনে বলিলেন, খবরের কাগজের অফিসে কাজ করেন। তা তো হলো, কিন্তু কোন খবরের কাগজের আপিস? ইংরেজি খবরের কাগজ। কিন্তু সে কাগজের নাম কি? ইংরেজি খবরের কাগজ তো অমন কত বেরোয় কলকাতায়। তা জানি নে মা, ইংরেজি খবরের কাগজ তাই জানি। আচ্ছা, কর্তাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও। বলিয়া তিনি চলিয়া গেলেন। 5 মিনিট পরে ফিরিয়া আসিয়া বলিলেন, উনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেলেন। বললেন, সমস্ত প্রধান প্রধান ইংরেজি খবরের কাগজের অফিসেই আমি যাব, গিয়ে খোঁজ করব। নির্মলা তখনও আহার করে নাই জানিয়া তিনি তাহাকে খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। নির্মলা বলিল, না মা, তাঁর খবর না পেলে আমি কিছুতেই খেতে পারবো না। আমার গলা দিয়ে অন্য জল গলবে কেন? অবশেষে অনেক কষ্টে তিনি নির্মলাকে 1 গ্লাস শরবত পান করাইয়া গৃহে গেলেন। বেলা 1:30টার সময় বাড়িওয়ালা স্ত্রী আসিয়া নির্মলাকে জানাইলেন, কলিকাতার সমস্ত ইংরেজি দৈনিক অফিসেই তিনি গিয়াছিলেন, কিন্তু কোথাওই বসন্ত কুমার বসু নামে কেহ চাকরি করে না। নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, আমার বাবাকে এখানে আসবার জন্য টেলিগ্রাম করে দিতে বলো। নির্মলা পিতার ঠিকানা বলিল। সূর্য অস্ত গেল, সন্ধ্যা হইল, তথাপি বসন্তের দেখা নাই, অথবা তাহার তরফ হইতে কোনো সংবাদও নাই। পিতাও আসিয়া পৌঁছিলেন না। রাত্রি 11টার সময় দুয়ারের কড়ায় খটখট করিয়া আওয়াজ উঠিল। পিতা আসিয়াছেন মনে করিয়া নির্মলা নিজে ছুটিয়া গিয়া দ্বার খুলিয়া দিল। একটি 7-8 বৎসরের বয়স্ক বালকের হাত ধরিয়া তাহার স্বামী দাঁড়াইয়া, তাহার চুল উস্কো খুস্কো, মুখ শুকাইয়া আধখানা। সে ভগ্নস্বরে ডাকিল, নির্মল। সেই মুহূর্তে খোলা দরজার ভিতর দিয়া নির্মলের দৃষ্টিতে পড়িল, হলুদ রঙের বৃহৎ এক মোটর কার বাহির বারান্দার নিম্নে রাস্তার উপর দাঁড়াইয়া রহিয়াছে। নির্মলা একটা অস্ফুট ভীতধ্বনি করিয়া 2-3 পদ পিছাইয়া গেল। ভয় নেই নির্মলা, আমি তোমারই স্বামী, অন্য কেউ নই। এইমাত্র নিমতলা ঘাট থেকে ফিরছি। সেদিন থিয়েটারের বক্সে যে রোগা স্ত্রীলোকটিকে দেখেছিলে, সে সত্যিই তোমার সতীন, উপসতীন নয়। আমার প্রথমা স্ত্রী, তাকে পুড়িয়ে এলাম। এই ছেলেটিকেও সেদিন তুমি বক্সে দেখেছিলে। এই নাও, আজ থেকে খোকা তোমারই ছেলে হলো। বালক এই কথায় হাউমাউ করিয়া কাঁদিতে লাগিল। মুহূর্তে নির্মলা সমস্তই বুঝিতে পারিল। সে ছুটিয়া গিয়া খোকাকে কোলে তুলিয়া লইল। স্বামীর হাতখানি ধরিয়া বলিল, ভিতরে এসো। বসন্ত অথবা হেমন্ত, কারণ হেমন্তই এই দুর্ভাগ্যের আসল নাম। বলিল, দাঁড়াও, গাড়িটার ব্যবস্থা করে আসি। বলিয়া সে বাহির হইয়া বলিল, বিনোদ, গাড়ি নিয়ে আবার নিমতলায় যাও। ওদের সব বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি সেখানেই রেখো। আজ রাত্রে আমি আর খোকা এইখানেই রহিলাম। কাল বেলা 9টার সময় গাড়ি নিয়ে আসবে। নির্মলা রান্নাঘরে গিয়া তাড়াতাড়ি লেবু চিনি শরবত প্রস্তুত করিয়া স্বামীকে ও খোকাকে পান করাইয়া বলিল, হ্যাঁ গা, 2টি ভাতে ভাত চড়িয়ে দিই। হেমন্ত বলিল, আমি তো কিছুই খেতে পারবো না, খোকাও বোধ হয়। ভাত হতে হতে ঘুমিয়ে পড়বে। দুধ টুধ থাকে তো ওকে একটু দাও। আজ সারাদিন বোধহয় তোমার খাওয়া হয়নি। না হওয়ারই মধ্যে, কদিন থেকেই খোকার মা অসুস্থ হয়েছিলেন। কাল রাত 10টার সময় ভবানীপুরের বাড়ি গেলাম। তার অবস্থা অত্যন্ত খারাপ তখন। জীবনের আশা ডাক্তারেরা ছেড়েই দিয়েছেন। সেই তখন থেকে আজ বেলা 3টে অবধি জমে মানুষে যুদ্ধ। 3টের সময় সব শেষ হয়ে গেল। জোগাড় যন্তর করে বেরোতে বেরোতে সন্ধে হলো। আমি না আসাতে তুমি কত ভাবছ তা মাঝে মাঝে মনে পড়েছে বটে, কিন্তু কাউকে দিয়ে একটা খবর যে পাঠাবো তোমাকে, তা আর পেরে উঠলাম না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? নির্মলা বলিল, দুপুরবেলা শরবত খেয়েছে। হেমন্ত নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা আগেই জানি। আচ্ছা, দাও 2টো ভাত চড়িয়ে, দুজনেই খাবো এখন। খুকি কোথায়? সে উপরে ঘুমোচ্ছে। তুমি উপরে চলো। আচ্ছা, তাই চলো। দ্বিতলে গিয়া নির্মলা খোকাকে কোলে করিয়া সোফার উপর বসাইয়া তাহাকে দুধ ও সন্দেশ খাওয়াইতে লাগিল। হেমন্ত খাটের উপর বসিয়া ঘুমন্ত খুকিকে কোলে তুলিয়া লইয়া
তাহার মুখে চুমু খাইতে খাইতে বলিল, মা, আমায় বাবা বললে যে আমি তোর বাবা নই। এই বলে সেদিন বাছা আমার কত কেঁদেছিল। আমি তোর বাবা নই বলতে আমার বুক ফেটে গিয়েছিল। তা কি তুই জানিস? এই বলিয়া হেমন্ত ঘুমন্ত মেয়েকে বুকে চাপিয়া ধরিল। পরদিন বেলা 10টার সময় ট্রেনে দত্তমশাই আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত ব্যাপার শুনিয়া তিনি কিছুক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। প্রথমটা জামাতার উপর খুব রাগ হইল তাহার, কিন্তু শেষে যখন শুনিলেন সম্প্রতি ইংলিশম্যানে চাকরি করার কথাটা কল্পিত হইলেও প্রথমে কথিত দালালি ব্যবসাটা খাঁটি সত্য, সে ব্যবসা বিশেষ রকমের জাঁকালো এবং সে ব্যবসা হইতে বাবাজির বৎসরে লক্ষাধিক টাকা উপার্জন হয়, তখন তিনি তাহার সমস্ত রাগ ধুইয়া মুছিয়া ফেলিলেন। পরদিন দত্তমহাশয় জামাতাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাবাজি, প্রথম যখন তোমার সঙ্গে আমার দেখা তখন তুমি পরিচয়টি গোপন করেছিলে কেন? হেমন্ত বলিল, আজ্ঞে না, নির্মলাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গঙ্গার ঘাটে আপনি যখন পালকি এনেছিলেন, আপনি আমার নাম জিজ্ঞাসা করেছিলেন, তখন আমি প্রকৃত নামই বলেছিলাম হেমন্ত কুমার বসু। বাড়ি নিয়ে গিয়ে আপনি আমায় বসন্ত বসন্ত বলে ডাকতে লাগলেন। আমি প্রতিবাদ করিনি, কারণ তা করার কোনো দরকার মনে করিনি। গরিব সেজেছিলে কেন? আগে কুলীন কাহেতের ছেলে, 30 বছর বয়স হয়েছে। গরিব না সাজলে ততদিন পর্যন্ত আইবুড়ো থাকবো, কি কৈফিয়ত দেব? আর প্রকৃত কথা জানলে আপনি কি আর সতীনের উপর মেয়ে দিতেন? নির্মলা এক দীর্ঘ পত্রে সুহাসিনীকে সমস্ত ব্যাপার জানাইল। শেষে লিখিল, তুমি যাহা অনুমান করিয়াছিলে তাহাই সত্য হইয়া দাঁড়াইল। উনি রাত্রে চাকরি করিতে যাইতেন না, আমাকে বোকা বুঝাইয়া হাওয়া খাইতেই যাইতেন বটে। তবে সৌভাগ্যের বিষয় যে উহা বিশুদ্ধ বায়ু, দূষিত হাওয়া নহে। পরলোকগতা পত্নীর শ্রাদ্ধক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্মলাকে হেমন্ত এই বাড়িতেই রাখিল। তাহার পর একদিন ভালো দিন দেখিয়া হেমন্তের জননী তাহার নতুন বউকে আনাইয়া বরণ করিয়া ঘরে তুলিলেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল এই আশ্চর্য কাহিনীটি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলের নাম যে বারে দেওয়া আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্টে গেলে আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প পাবেন। আজকে বিদায় নিলাম, নমস্কার।